নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। রাত 8টা মানে দুয়ারে রিপোর্টার। এই রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরেই একটি ঘন্টা আমাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় রিপোর্টাররা। শুধু তাই নয়, এই 1 ঘন্টা খোলা আকাশের নিচ থেকেই হয় এই বুলেটিন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে ঘাটালের দিকে। সেখানে প্রথমে হাতাহাতি, মারপিট, শুধু তাই নয় রক্তারক্তি কাণ্ড। কিন্তু কেন বলুন তো? ঘাটাল উৎসব এবং শিশু মেলাকে কেন্দ্র করেই এরকম রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো। যে ছবি আজকে আমরা দেখলাম, আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায়, একেবারে ধুমধুমার পরিস্থিতি অরবিন্দ স্টেডিয়ামে। শুধুমাত্র স্টেডিয়ামের ভিতরে নয়, স্টেডিয়ামের বাইরেও কিন্তু এরকম তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। কিন্তু কাদের সামনে? সাংসদ দেব সেখানে উপস্থিত, তাদের সামনে। এবং শুধু তাই নয়, উপস্থিত ছিলেন শঙ্কর দলুই। যে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত, ঘটনার সূত্রপাত, সেই তাদের সামনেই কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। দেখছেন সেই ছবিটা, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। দেব রয়েছে সেখানে উপস্থিত, ঘাটালের সাংসদ সেখানে উপস্থিত রয়েছে, শঙ্কর দলুই। অরবিন্দ স্টেডিয়াম, সেখানে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, রক্তারক্তিকাণ্ড, দুপক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি, মারপিট। শুধু তাই নয়, রক্ত ঝরলো, আহত দুপক্ষেরই বেশ কয়েকজন। এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইল, লণ্ডভণ্ড করে দেওয়া হলো খাবারের জায়গা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেখানেও কিন্তু একেবারে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানাবো কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। সহকর্মী সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, যেমনটা বলছিলাম যে একটা বছর অপেক্ষা করে থাকে ঘাটালবাসী যে এই মেলা, এই উৎসবের জন্য, কিন্তু ঘটনার সূত্রপাত কি নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? একদমই দেখো প্রিয়াঙ্কা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ধুন্ধুমার এবং রক্তারক্তি পুরো বিষয়টি ঘটেছে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলার জন্য ঘাটালবাসী মুখিয়ে থাকে একটি বছর। আর সেই মেলা ঘিরেই কিন্তু আজকে ধুন্ধুমার কাণ্ড। শুধু তাই নয়, এই বিষয়টা পুরো যেটা জানা যাচ্ছে যে ঘাটাল উৎসব ও শিশু মেলা কার হাতে থাকবে, এই নিয়ে কিন্তু পুরো বিষয়টি ঘটেছে। একদিকে যেমন রয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী, অপরদিকে রয়েছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তিনি কিন্তু একটি শিশু মেলার কমিটি গঠন করেছিলেন। আর তা নিয়েই কিন্তু শুরু হয়েছে গণ্ডগোল এবং যাতে আজকে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু নতুন কমিটি গঠন করতে এসেছিলেন। এবং সেই কমিটি গঠনের আগেই যখন ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে সাংসদ দীপক অধিকারী পৌঁছান, তখন কিন্তু ছবিটা অন্যরকম ছিল। কারণ তিনি তখন ঘাটালের যে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তার হাত ধরে বা কাঁধে হাত দিয়ে কিন্তু ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছান। কিন্তু তারপরেই ছবিটা পাল্টে যায়। দেখা যায় যে সাংসদ দীপক অধিকারী এবং শঙ্কর দলের সামনেই দুই তরফের কর্মীরা তারা কিন্তু হাতাহাতি, পরে লাঠালাঠি, মাথা ফাটে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 8 জন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দুই পক্ষের কর্মীরা। এবং এই নিয়েই কিন্তু চরম বিশৃঙ্খলা দেখেই ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে পরিস্থিতি আজ শুরু হয়েছিল এবং আজ ঘাটালবাসীও সাক্ষী থাকলেও দিনভর আহতরা কি বলছে একবার শোনাই। দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসে ঢোকা মাত্র রামমান্না সহ রাজার লোক একটা ওখানে লাঠি সোটালি উত্তেজনা শুরু। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী 5টা আমার মাথায় মারল এবং হাবিবুর রহমান এবং রামমান্না 3 জন মেরে। শিশু মেলার কমিটি তৈরি নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ ঘাটালে। সাংসদ ও প্রাক্তন বিধায়ক অনুগামীদের কোন্দলে মারামারি, যুযুধান দুপক্ষের পারস্পরিক দোষারোপ। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। কেউ বা কারা পরিকল্পিতভাবে মেলার নাম ভাঙিয়ে মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাতে কেউ আসতে পেরেছেন, কেউ 2-1 জন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের যে কমিটি গঠন তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল।
আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছি, আমাকে দরকার নেই। বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলা না করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। এবং আমি শঙ্করবাবুকে বলি কোনো ঝামেলা যদি হয় এটা তোমার দায়িত্ব। দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। ঘাটালে দেব শঙ্কর দ্বন্দ্বে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, আর এতে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব করা হয়েছে এই ঘটনায়। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেবে হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা করা সম্ভব নয়। দাদা এটা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো হবে। তবে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ কুণাল ঘোষ। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়, এটা অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, ওগুলো কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। স্থানীয় বিষয়, দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। খণ্ডঘোষের ছবি দেখাই। খণ্ডঘোষে বেনিয়মের কীর্তি ফাঁস হয়েছে। কিভাবে জানেন? সেখানে বিদ্যুৎ চুরির অভিযোগ কার বিরুদ্ধে? বিধায়কের আত্মীয়ের বিরুদ্ধে। একেবারেই চাঞ্চল্যকর সেই অভিযোগ। বিধায়কের আত্মীয় নাকি বাড়িতে বিদ্যুৎ চুরি করছে। তাঁতিপাড়া হুকিং করেই দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাস্তার ইলেকট্রিক পোল থেকে এভাবেই চলছে অবাধে হুকিং। শুধু দোতলা পাকা বাড়িতে হুকিং করে বিদ্যুৎ নয়, পাশের মাটির বাড়িতেও হুকিং করে এইভাবেই বিদ্যুৎ। বেনিয়ম হয়েছে মানছেন বিধায়ক নবীন চন্দ্র বাগের আত্মীয়রাও। যদিও বিদ্যুৎ চুরিতে মিটার খারাপের যুক্তি খাড়া করছেন বিধায়কের শালা, খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শাসকের। আর কারেন্ট আছে আমার বুকিং করা হয়েছে তো? হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই লাগবে না। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল এটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট, ওটাই হয়েছে। আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে এটা ডিস্টার্ব হয়ে গেছিল। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার। নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করার পর নড়ে চড়ে বসল প্রশাসন। খোলা হলো খবরের জেরে হুকিং। শুধু কি বিদ্যুৎ চুরি? না, আবাস তালিকাতেও নাম রয়েছে বিধায়কের শাশুড়ি। ভাবুন, এইভাবেই কিন্তু বিতর্কটা তৈরি হলো। বিদ্যুৎ চুরির পর এবার আবাস তালিকায় নাম খণ্ডঘোষের বিধায়কের শাশুড়ি আত্মীয়ের, আর জানিয়ে রীতিমতো তৈরি হয়েছে বিতর্ক। কিভাবে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম? উঠছে প্রশ্ন। শরদিন্দু রয়েছে প্রতিনিধি। শরদিন্দু, কিভাবে বিদ্যুৎ চুরির ঘটনায় তার নাম জড়িয়ে গেল মানলেনও, তার পাশাপাশি এবার আবাস তালিকাতেও নাম উঠে পড়লো তার? কিভাবে সম্ভব? প্রশাসন কি জানাচ্ছে যেখানে দোতলা বাড়ি রয়েছে? দেখো, এলাকার বাসিন্দারা বলছেন যে জামাই বিধায়ক বলেই কি এতটা বেপরোয়া, এভাবে বিদ্যুৎ চুরি করলেন তারা। এবং তারপরেই যেটা সামনে আসছে যে এই খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ির নামে আবাস তালিকায় রয়েছে তার নাম। এবং দেখা যাচ্ছে একেবারে ঝাঁচকচকে দুতলা বাড়ি সদ্য তৈরি হয়েছে, এবং তারপরেও কি করে তার নাম থাকতে পারে আবাস তালিকায়, সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তারা কোণঠাসা হয়ে পড়েছেন এবং তাদেরকে উত্তর দিতে হচ্ছে। এবং তাদের যেটা সাফাই,
বা বলা যায় যে বিধায়কের শাশুড়ির যেটা সাফাই, যে যখন তারা আবাস যোজনায় নাম লিখিয়েছিলেন তখন তাদের বাড়ি ছিল না, এখন তার ছেলেরা বাড়ি তৈরি করেছে, তাই সেই নাম তালিকায় থেকে গেছে। এবং বিধায়কের শ্যালক তিনিও এখন বলছেন যে এই তালিকায় নাম থাকাটা ঠিক নয়, তিনি এই তালিকায় নাম কাটানোর আবেদন করবেন। কিন্তু এতদিন কেন সেই আবেদন করেননি সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা এই প্রশ্ন রেখেছিলাম জেলা প্রশাসনের কাছেও। জেলা শাসক তিনি জানিয়েছেন কে কোন পদে রয়েছেন বা কে কোন ব্যক্তি তা জানা যায় জানি না, যে যদি না সেই তালিকার যোগ্য তিনি থাকেন তবে তার নাম তালিকা থেকে বাদ যাবে। সব মিলিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগ যেমন উঠেছিল সেরকমভাবেই আবাস তালিকায় নাম রয়েছে দুতলা বাড়ি থাকা সত্ত্বেও খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ির। সব মিলিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ শরদিন্দু। আপনাদের দোতলা বাড়ি দেখছি, আমার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে, কিন্তু আমি তো অনেকদিন আগে ধরে নাম দিতাম আমার বাড়ি বাড়ি, ছেলেরাও করে নাই। আর আমি ছোট অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার, বাড়িটাতেই থাকি সারা জীবন। বাড়িটা যখন থেকে আমার বিয়ে হচ্ছে। সার্ভে করতে এসেছিল? হ্যাঁ। তো কি বললো তারা? বললো তো যে এই বাড়িতে আমি তো আপনাকে তো বাড়ি পাওয়া দরকার, এই যে এই বাড়িতে আমি সারা জীবন যখন রয়েছি এই বাড়ি পাওয়া দরকার। এবার যে ছেলেরা করেছে ছেলেরা তো আপনাকে দেখেন না, দেখেন আপনার ছেলেরা? আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা? বড় মামা এখানে থাকে, ওখানে ঘরটা বাগান হয়নি বলে। আচ্ছা, নাহলে এমনি ওখানে ওখানেই বড় বৌমা? হ্যাঁ, এখন ছোট বৌমা ওখানে থাকে। সিঙ্গুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। কি পরিস্থিতি জানাবো আপনাদের একটা ছোট্ট ব্রেকের পর। ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রকাশিত হলো নতুন সিলেবাসে শ্রী দেবাশিস মৌলিকের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী বাংলা ও ইংরেজি সহায়িকা প্রান্তিক স্কুল বইয়ের জগতে নতুন পথের দিশারি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। শঙ্কর দেবের অনুগামীদের লড়াইয়ের রণক্ষেত্র ঘাটাল। শিশু মেলা নিয়ে সাংসদ দেবের সামনেই দুপক্ষের মারামারি। অরবিন্দ স্টেডিয়ামে তুমুল উত্তেজনা। দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। সংঘর্ষে লণ্ডভণ্ড খাবারের আয়োজন। দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসেছেন, দেব এসে ঢোকা মাত্র ব্রাহ্মণনা সহ রাজার লোক একটা ওখানে লাঠি সোটালি উত্তেজনা শুরু হয়। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী 5টা আমার মাথায় মারলো এবং হাবিবুর রহমান এবং রামমান্না 3জন মেরে। শিশু মেলার কমিটি তৈরি নিয়ে ঘাটালে তুলকালাম। দেব শঙ্কর অনুগামীদের কোন্দল হাতাহাতি। দেবের অনুমতি নিয়েই কমিটি তৈরির দাবি। শঙ্কর দলুইয়ের শুক্রবার দেব ঘাটালের শিশু মেলা নিয়ে কমিটি গঠনের জন্য বৈঠক ডাকেন। রবিবার ঘাটালে গিয়ে দেবের দাবি কমিটি তৈরির মিটিংয়ে তাকে ডাকাই হয়নি। আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি। আমি বলি যে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছি, আমাকে দরকার নেই। বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলাটা করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। এবং আমি শঙ্করবাবুকে বলি কোনো ঝামেলা যদি হয় এটা তোমার দায়িত্ব। দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাতে কেউ আসতে পেরেছেন, কেউ 2-1 জন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের যে কমিটি গঠন তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনেও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনেও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল।
কল্যাণীর বিজেপি বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাধা দিচ্ছেন পদ্ম বিধায়ক অম্বিকা রায়। এই অভিযোগে বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। গত কয়েকদিন ধরেই 8 নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে চলছে অশান্তি। ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছিল বিধায়ক অম্বিকা রায়কেও। সেই বিধায়কের অফিসের সামনে এবার বিক্ষোভ। গুপ্তিপাড়ায় বাড়িতেই শিশুর রহস্য মৃত্যু। শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না বছর 5 স্বর্ণাভ সাহার। পরে থানায় অভিযোগ জানায় পরিবার। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় পুলিশ। ড্রোন উড়িয়েও চলে তল্লাশি। রবিবার সকালে বাড়িরই শৌচালয়ে মেলে নিখোঁজ শিশুর দেহ। শিশুর দাদু ঠাকুমা সহ 3 জনকে আটক পুলিশের। কালকে কি আপনার বাড়ি থেকে বেরিয়ে যে দাদুর বাড়িতে যেত ওইখানেই যাবে বলে গেছিল? হ্যাঁ, আমাকে ভাই বলেছে কিন্তু ও যায়নি। আমি দেখেছি ওকে এখান দিয়ে নামতে উঠোনে আসতে আমি দেখেছি, তারপরে আমি আর দেখিনি ওকে। তারপর থেকে ছেলেকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আধা ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি ছেলেকে খুঁজতে। আমি ছেলেকে একটুও কাজ ছাড়া করি না। আমি সারাদিন ঘরে বসে বসে খেলা করি। স্বর্ণাবী কোনোদিন নিজের দাদুর বাড়িতে গেছিল? যেত? যায় কিরকম, যখন লোকজন আসে তখনই ডাকে, তাছাড়াও ডাকে না। নিজের বাড়িতে 10 মিনিট আমি রাখি না, কারণ সারাদিন বাড়িতে কিস্তি কামারি চলে। অশান্তি আর সারাদিন বাড়িতে। মূলত অশান্তিটা কে করে? শ্বশুর সারাদিন কিস্তি কামারি করতে থাকে, অকারণে কি অকারণে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ততক্ষণে পুলিশ বা পরে কুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরাঘুরি করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি। আনুমানিক 5টা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায়, তাদের বাড়ির ভেতরে। সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু ঠাকুরদা আর কি তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। আর এবার নজর রাখতেই হচ্ছে সিঙ্গুরের দিকে, কারণ সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুতো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছে, কিন্তু কি পরিস্থিতি? দমকলের 5টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি। সোমনাথ, এখন কি পরিস্থিতি? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে? আর কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে সর্বশেষ? হতাহতের কোনো খবর রয়েছে কিনা? ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি জানতে পারছো? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, যে এখানে এই যে সুতো কারখানায় যেখানে তুলো থেকে সুতো তৈরি হয়, পুরনো তুলো থেকে যে সুতো তৈরি হয়, এই কারখানায় হঠাৎই বিকেলবেলা প্রায় সন্ধ্যের দিকে আগুন লাগে। প্রায় প্রথমে 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারপরেই আরও যেহেতু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, সে কারণে দমকল কর্মীরা আরও 5টি দমকল ইঞ্জিন চায় এবং দমকল কর্মীরা 5টি ইঞ্জিন আরও চায় এবং ঘটনাস্থলে আরও 3টি ইঞ্জিন, প্রায় 8টি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করেছে। এবং বিভিন্ন জায়গা থেকে প্রায় 4টি গোডাউন রয়েছে। 4টি গোডাউনের মধ্যে, এই কারখানার মধ্যে 4টি গোডাউনের মধ্যে 1টি গোডাউনের মধ্যে আগুন লেগেছে। যেহেতু তুলো বেশি পরিমাণে তুলো মজুত করা ছিল এবং ওখানে মেশিনারি কাজও হতো, যেখানে তুলো থেকে সুতো তৈরি করার কাজও হতো, সেই আগুন লেগেছে। এবং ওখানকার কোনো যারা শ্রমিকরা কাজ করছিল, সেই সময় শ্রমিকরা ওখান থেকে যখনই আগুন লাগে ওখান থেকে সরে যায় এবং কারোর এখন হতাহতের খবর এখনো পর্যন্ত কারণ নেই। কিন্তু ওখানকার কর্মীরা যেটা বলছে, যে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে বলে প্রাথমিকভাবে তারা অনুমান করছে। এই কারখানায় কতজন কর্মী ছিলেন এবং তুমি যেমনটা বললে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের শারীরিক অবস্থা কিরকম রয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাদের জন্য? দেখো, এখনো কারো সেইভাবে কোনো আহত হয়নি। কেন, তারা ওখান থেকে সঙ্গে সঙ্গে সরে যায়। বেশ কয়েকজন ওখানে যখন ছিল, 2টো শিফটের মধ্যে প্রায় 250 কর্মী কাজ করে এখানে। এই শিফটে প্রায় 100 জন কর্মী এখানে কাজ করছিলেন এবং যখনই ঘটনা এই বিষয়টা আগুন ধরে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ওখান থেকে ওই যে কারখানার যে গোডাউন ছিল, সেই গোডাউন থেকে সরে অন্য গোডাউনের দিকে চলে যায় এবং তারা জল নিয়ে এসে প্রথম তারা নেভানোর চেষ্টা করে আগুন। কিন্তু যেহেতু তুলো রয়েছে, মজুয়াত করা তুলো রয়েছে, সেই তুলো থেকে বিভিন্ন জায়গায় ওখানে আগুন ছড়িয়ে পড়ে, পুরো গোডাউনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা এসে এখন 8টি দমকল ইঞ্জিন কর্মীরা তারা
আগুনকে নিয়ন্ত্রণ করেছে এবং আগুনকে ছোট ছোট পকেট করে তারা যাতে আগুন আর দ্রুত না ছড়ায় সেই কারণে পাশে একটি জলাশয় রয়েছে, সেখানেও পাম্পে করে জল তুলে আগুনকে আরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং দমকল কর্মীরা যারা জানাচ্ছেন যে দ্রুততার মধ্যেই এই আগুনকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। অর্থাৎ আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, এখনো আগুন জ্বলছে সেখানে। সব মিলিয়ে দমকলের কিন্তু আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নেব। আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সুতো ফ্যাক্টরি কারখানা, এটা হ্যাঁ তুলো আগুনটা শর্ট সার্কেল হয়ে লেগেছে কারেন্ট থেকে, এখন চেষ্টা চলছে আগুন নেভানো। বাড়িতে ডাকাতি হয় কিংবা দুষ্কৃতীদের হানা কিংবা হামলা, এ ছবি আমরা দেখিয়েছি, আপনাদের খবরও দেখিয়েছি, কিন্তু কখনো কি এই ছবিটা আপনারা দেখেছেন? ডাকাত কিন্তু সে আবার দয়ালু। হ্যাঁ, দেগঙ্গায় দয়ালু ডাকাত। আজ দেখা গেল এই ছবি বাড়িতে রীতিমতো লুটপাট চালালো। আগে ছবিটা দেখাই আপনাদের, যারা নিউজ 18 বাংলায় নজর রেখেছেন দেখছেন ছবিটা, যেখানে কিন্তু 7 থেকে 8টা বাইকে করে এসে ডাকাত দল এইভাবেই হানা দিল, বাড়িতে ঢুকে পড়ছে। কিন্তু দয়ালু কেন বলছি মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই? দয়ালু এই কারণেই বলছি, বাড়িতে ঢুকে বয়স্ক লোকজন যখন তাদের দিকে চমকে গেল, তাদের মধ্যে একজনকে মা বলে সম্বোধনও করলো ডাকাত দলের এক সদস্য। ভাবুন একবার, এখানেই শেষ নয়। কেন আবার বলছি? তার কারণ একজন অসুস্থ হয়ে পড়ে ডাকাতকে দেখে, আর তার মধ্যেই আরো একজন সদস্য যিনি অসুস্থ হয়ে পড়লেন, বাড়ির সদস্য, তাকে জল খাওয়ালেন, অর্থাৎ জল নিজের হাতে খেতে দিলেন। কখনো দেখেছেন? দেগঙ্গায় আজ দেখা গেল এইভাবেই এই ছবিটা, দয়ালু ডাকাত রীতিমতো লুটপাট চালালো। এ ছবি তো দেখছেন আপনারা। আবার যখন সেই বাড়িরই ছোট ছেলে বাড়িতে ঢুকলেন, তারাতে বোম ধরিয়ে দেওয়া হলো। এইভাবে ব্ল্যাকমেলও করলেন ডাকাত দল। শুধু তাই নয়, আর এই বোম হাতে রেখে যখন আবার অসুস্থ হয়ে পড়লেন, তাকে জল খেতে দিল ডাকাত দল। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি জিয়াউল। দেগঙ্গায় আজ দেখা গেল দয়ালু ডাকাত একদিকে হাতে বোম ধরিয়ে দিচ্ছে, একদিকে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জল দিচ্ছেন খেতে, আবার ভয় পেয়েছেন যিনি বাড়ির সদস্য, তাকে মা বলে সম্বোধন। কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো যে পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার দিকে নজর রাখছে, ফুটেজের দিকে নজর রাখছে, কাউকে কি আটক বা গ্রেফতার করলো? কি জানতে পারছো সর্বশেষ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটি খবর, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। কিন্তু এই ডাকাত দল যে এই জেলার একাধিক থানা এলাকায় তারা ডাকাতি করেছেন, পুলিশ সেটা কিন্তু একেবারে নিশ্চিত। ফলে সেই দলটি এই ডাকাতের সঙ্গে যুক্ত। অর্থাৎ একেবারে 6:30 ঘড়ির কাটা 6:30 সন্ধ্যাবেলা, সেই সময় হঠাৎই এই দেগঙ্গার কলাপোল এলাকায় গ্রামের মধ্যে ঢুকে গেলেন এবং ঢুকে গিয়ে সেখানে প্রথমে একটি বাড়িতে ঢুকলেন। সেই বাড়িতে প্রায় 3 থেকে 4 জন মহিলা ছিল, একজন পুরুষ ছিল। প্রথমে সেই বাড়ির সামনে 3টি বাইক রাখলেন, হটমাট করে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। গিয়ে প্রথমে বললেন যে কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি আপনাদের ছেলের মতো। অর্থাৎ সবাই ডাকাত দল, এই যারা মহিলারা রয়েছেন তাদেরকে বলছেন যে আপনাদের ছেলের মতন, কোনো ভয় নেই। কিন্তু হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, হাতে রয়েছে কুটারি, হাতে রয়েছে বোমা। অর্থাৎ প্রায় 40 মিনিট এই ধরনের তাণ্ডব চালানোর পর একের পর এক আলমারি ভেঙে সেখান থেকে ইতিমধ্যে প্রায় 31 ভরি সোনা এবং রূপো সেখান থেকে কিন্তু অলরেডি তারা নিয়েছেন। তারপরে সেই বাড়িতে ঢোকে বাড়ির ছোট ছেলে, তাকে নিয়ে একেবারে গলায় হাত দিয়ে তাকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়, তাকে একটা বোমা হাতে দেওয়া হয় যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনি চেঁচামেচি করেন, পুলিশকে খবর দেন, তাহলে এই বোম ব্লাস্ট হয়ে অনেকের মৃত্যু হতে পারে। এবং সেই মুহূর্তে বাড়ির গৃহকর্ত্রী তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে মা বলে সম্বোধন করে তাকে মুখে জল দিলেন, জল খাওয়ালেন এবং বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি। এই বলে পাশে আরেকটি বাড়িতে সেখানেও ডাকাতি করলেন। সেখানে একই কায়দায়, অর্থাৎ প্রায় 2টি বাড়িতে 40-45 ভরি সোনার গহনা, 30 ভরি। পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে সেদিকে নজর রাখছে। শুধু তাই নয়, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়। তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। দেগঙ্গার ছবিটা আপনাদের দেখালাম, এবার সল্ট লেকের ছবিটা দেখাবো। সল্ট লেক পূর্বাচলে সেখানে বৃদ্ধাকে বেহুশ করে লুট, কিন্তু কারা করলো? ইন্টারনেট সংযোগের কথা বলে সেই রিজন দেখিয়ে কিন্তু বাড়িতে ঢুকলো দুষ্কৃতীরা, এবং তারপর রীতিমতো বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেবার পর ইনজেকশন পুশ করা হলো। তারপর লুটপাট, প্রায় 2 লক্ষ টাকা এবং গয়না। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে এই যে দুজন দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু নিয়ে পালিয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, রীতিমতো বলা যায় রেকি করে ছক কষে এই দুষ্কৃতী তাণ্ডব শুধু বলবো না, আজকে হানা দিয়েছিল এই বৃদ্ধার বাড়িতে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, আরো একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? সল্টলেক যে পূর্বাচল, সেই পূর্বাচলে মূলত একেবারে যে গতকাল ঠিক সকালবেলা যে এক বৃদ্ধা, তিনি যখন বাড়িতে একাই ছিলেন, সেই সময় তার বাড়িতে তাকে বেহুশ করে একেবারে 2 লক্ষ টাকা নগদ লুট, অন্যদিকে সোনার গহনা লুট করা হয়। শুধু তাই নয়, একেবারে পূর্ব পরিচিত ছিলেন এমনটা জানতে পারা যায়। পরবর্তী ক্ষেত্রে গতকালই যখন বৃদ্ধার যখন হুঁশ ফেরে, এলাকা অন্য যে আবাসনের যারা বাসিন্দা তারা যখন তার সঙ্গে কথা বলে, পরবর্তী ক্ষেত্রে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে, এবং তদন্ত নামার পরে শুভঙ্কর মুখার্জি নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে। পরবর্তী ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে তিনি জানান তিনি একেবারে তার পূর্ব পরিচিত। এর আগে তখন তার স্বামী অসুস্থ হয়েছিল, সেই সময় কিন্তু তিনি এই বাড়িতেই নার্সিং এর কাজ করেছিলেন, এবং ইন্টারনেট পরিষেবার নাম করে তাদের যা সমস্যা, সেই সমস্ত সমস্যা তারা কিন্তু আগে থেকেই জানতো। দেওয়ার নাম করে যখন ঢোকে বাড়ির মধ্যে, তারপরেই কিন্তু একেবারে বৃদ্ধাকে প্রথমে তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার হাতে ইঞ্জেকশন পুশ করার পরেই বৃদ্ধা অচৈতন্য অবস্থায় হয়ে পড়ে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো একজনের খোঁজে পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে। বেশ, অর্থাৎ পূর্ব পরিকল্পনা করেই এই ডাকাতির ঘটনা সল্ট লেকে পূর্বাচলে। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ। গতকাল দুপুরবেলা বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের 71 বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে 2 জন ব্যক্তি তার বাড়িতে আসেন, তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন, এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয়, এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায়, এবং 2টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। নদিয়ায় সেখানে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ কার বিরুদ্ধে? তার প্রেমিকের বিরুদ্ধে। এই খবর দেবো, আরো আপডেট দেবো, পুলিশ কি জানাচ্ছে ইতিমধ্যেই সেই আপডেটও দেবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবে।